হঠাৎ করেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর একটা রোগ, যা থেকে মুক্তি পেতে হলে তাদেরকে নিয়ে আসতে হবে 3টি ভয়ঙ্কর ডাইনোসরের রক্ত। কিন্তু মানুষের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে একদল বিজ্ঞানী সেই রক্ত আনতে রাজি হয়ে যায়। কিন্তু এটা সংগ্রহ করে আনা মোটেও কোনো মামুলি বিষয় ছিল না। পথে তাদেরকে সম্মুখীন হতে হয় জীবন বাজি রাখা নানা ধরনের বিপদের। অনেক কষ্টে তারা 2টি ডাইনোসরের রক্ত সংগ্রহ করে ফেলে। কিন্তু শেষে যখন তারা সর্বশেষ ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে যাবে, তখনই বেরিয়ে আসে সকল ডাইনোসরের রাজা। এবার তারা কি করবে? তারা কি এই 3টি ডাইনোসরের রক্ত নিয়ে ফিরে আসতে পারবে, নাকি এই ভয়ঙ্কর ডাইনোসরের কাছে নিজেদের জীবনকেই বিলিয়ে দিবে? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পটা শুরু হয় 2010 সালের একটা সময়কে দেখিয়ে, যেখানে আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপে আমরা একটি হাইটেক ল্যাবকে দেখতে পাই। সেখানে ইনজেক্ট কর্পোরেশন তাদের বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের সাহায্যে ডাইনোসরের রক্ত এবং ডিএনএতে পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করে, যাকে বলা হয় মিউটেশন। ইনজেক্ট কর্পোরেশন এখানে ডাইনোসরকে তৈরি করে ফেলেছে। তারা চায় ডাইনোসররা এই পরিবেশ এবং এই সময়ের সাথে নিজেদেরকে মানিয়ে নিক। সেই সাথে তাদেরকে তারা আরও বেশি শক্তিশালী করে তুলতে চায়। এই লক্ষ্যে তারা ক্রমাগত এক্সপেরিমেন্ট চালিয়ে যায়। এই এক্সপেরিমেন্টের সময় তারা একটি টিরেক্সের ডিএনএ পরিবর্তন করার চেষ্টা করে। ঠিক তখনই এক কর্মীর ভুলের কারণে সেখানে একটি ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। পুরো প্রক্রিয়া চলাকালীন সময় মেশিনগুলোতে সমস্যা দেখা দেয়, আর টিরেক্স এখন এক নতুন বিপজ্জনক দানবের রূপ নেয়। এরপর সে জেগে ওঠে। তারপর সে পুরো ল্যাবে ধ্বংসযজ্ঞ চালায় এবং সেখানে থাকা বিজ্ঞানীদেরকে মেরে ফেলতে শুরু করে। এরপর সবাইকে সেই জায়গাটি ছেড়ে চলে যেতে হয়। পুরো ল্যাবের রহস্য আর সেখানে যা কিছু ঘটেছিল তা সময়ের সাথে সাথে চাপা পড়ে যায়। এরপর 17 বছর পর্যন্ত কেউ আর সেই দ্বীপে আসে না। 17 বছর পর আমরা মার্টিন নামের একজন লোককে দেখতে পাই। সে একটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির উচ্চপদস্থ নির্বাহী, আর তার কোম্পানিটির নাম হলো জেনেক্স, যা বিশ্বের সবচেয়ে মারাত্মক রোগের চিকিৎসা খুঁজে বের করার জন্য বিখ্যাত। ঠিক এই মুহূর্তে বিশ্ব আরও একটি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছে, আর সেটি হলো একটি অদ্ভুত এবং দ্রুত ছড়িয়ে পড়া হৃদরোগ, যা সাধারণ মানুষের জন্য প্রায় স্বাভাবিক হয়ে উঠছে। জেনেক্সের গবেষণা টিম আশঙ্কা করে আগামী কয়েক বছরের মধ্যে এই রোগ বিশ্বের 20% জনসংখ্যাকে গ্রাস করবে, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হবে। এমন একটা বিপর্যয়ের সময় কোনো কোম্পানি যদি এই রোগের চিকিৎসা খুঁজে বের করতে পারে, তাহলে তার ওষুধের চাহিদা সারা বিশ্বে বহুগুণ বেড়ে যাবে। এই কারণে তাদের কোম্পানিটি একটি নতুন মিশন শুরু করে। এটা এমন একটা মিশন হবে যা শুধুমাত্র মেডিকেল সায়েন্সকেই বিপ্লব আনার সুযোগ দেবে না, বরং $বিলিয়ন আয় করবে। এই কোম্পানিটি যখন এই বিষয়ে গভীরভাবে গবেষণা করে, তখন তারা একটি চমকপ্রদ সম্ভাবনা দেখতে পায় ডাইনোসরের। কারণ তাদের দেহটি অনেক বড়, সেই অনুযায়ী তাদের হৃৎপিণ্ডও বড় হবে, এবং তার সঙ্গে তার চারপাশে থাকে পুরো পেশি, যেখান থেকে রক্ত সঞ্চালনের পুরো ব্যবস্থা পরিচালিত হয়। আসলে তাদের পুরো বডিটি মানুষের হৃদরোগের চিকিৎসার জন্য এক ভিন্ন মডেল হতে পারে। আর এখানে জেনেক্সও বিশ্বাস করে যদি তারা ডাইনোসরের রক্ত সংগ্রহ করতে পারে, তাহলে বিশেষ করে তাদের হৃৎপিণ্ড কোষের সাথে যুক্ত জৈব কাঠামো দিয়ে তারা একটি ওষুধ তৈরি করতে পারবে, যা এই মারাত্মক রোগকে মূল থেকে নির্মূল করতে পারবে। তাই এই ঝুঁকিপূর্ণ মিশনের সম্পূর্ণ দায়িত্ব কোম্পানি মার্টিনকে দেয়, আর তাকে একটি চুক্তি দেওয়া হয় যে 3টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের রক্ত সংগ্রহ করে আনতে হবে। এর মধ্যে একটি চলাচল করে সমতল ভূমিতে, দ্বিতীয়টি থাকে পানিতে, আর তৃতীয়টি ওড়ে আকাশে। অর্থাৎ এই মিশনের জন্য তাকে 3 ধরনের ডাইনোসরকে ট্র্যাক করে ধরে তাদের রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। কিন্তু এই কাজটি মোটেও সহজ ছিল না, কারণ এই ডাইনোসররা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং নিষিদ্ধ এলাকায় বাস করে। মার্টিনও জানে যে এই মিশনটি সে একা সম্পন্ন করতে পারবে না, তাই সে কিছু বিশেষজ্ঞকে নিয়ে একটি দল গঠনের সিদ্ধান্ত নেয়। এরপর সে প্রথমে দেখা করে জোরার সাথে। সে একজন প্রাক্তন বিশেষ বাহিনীর কমান্ডো। জোরা শুধুমাত্র একজন সৈনিকই নয়, বরং জঙ্গলে টিকে থাকা এবং হাইটেক অস্ত্র ব্যবহারের পাশাপাশি সব ধরনের বিপদ সে মোকাবিলা করতে পারে। এই কারণে মার্টিন মনে করে এই মিশন যদি কারো সাথে মিলে শেষ করা সম্ভব হয়, তা হলো জোরা। জোরাকে দলে অন্তর্ভুক্ত করতে মার্টিন তাকে সরাসরি $1 কোটি প্রস্তাব দেয়, যা সত্যি অনেক বড় একটা অঙ্ক ছিল। তবে জোরাকে এর চেয়েও বেশি আকৃষ্ট করে এই মিশনের অ্যাডভেঞ্চার। মার্টিন যখন তাকে পুরো মিশনের বিস্তারিত জানায়, তখন সে তাকে স্পষ্ট করে বলে যে এই সব
সবকিছু হবে আনঅফিসিয়াল ভাবে, অর্থাৎ এটি হবে একটি সিক্রেট অপারেশন যার জন্য কোনো সরকারি অনুমতি থাকবে না, আর এতে করে তার কোনো নিরাপত্তাও নেই। আর এটাই হলো এই মিশনের সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ, কারণ কোনো দেশের সরকারি ডাইনোসরের এলাকায় যাওয়ার কোনো অনুমতি দেয় না। মিশনের সফলতা নির্ভর করে এই বিষয়ের উপর যে পুরো দল গোপনে সেই এলাকায় প্রবেশ করবে আর রক্তের নমুনা সংগ্রহ করে এবং ধরা না পড়ে সেখান থেকে বেরিয়ে আসবে। জোড়া দলে যোগ দেওয়ার পর মার্টিন আরও একজনকে দলে অন্তর্ভুক্ত করতে চায়, আর সেটা হলো ডক্টর হেনরি। সে হলো একজন পেলিওন্টোলজিস্ট, অর্থাৎ প্রাচীন জীবজগৎ নিয়ে গবেষণা করা বিজ্ঞানী। ডাইনোসর সম্পর্কে তার অনেক গভীর জ্ঞান রয়েছে। মার্টিন যখন তাকে পুরো মিশনের কথা জানায় তখন সে সাথে সাথে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। হেনরি তাকে জানায় তাদের প্রয়োজনীয় 3টি ডাইনোসরের মধ্যে একটি হলো মোসাসোরাস, যে সমুদ্রে থাকে, আর দ্বিতীয়টি হলো টাইরোসরাস, যাকে পাওয়া যাবে মাটিতে, আর সর্বশেষটি থাকে আকাশে, যার নাম হলো কোয়াল্টাস। এরা সবাই বিশাল আকৃতির এবং প্রায় 100 বছর ধরে বেঁচে থাকে। হেনরি আসলে টাকার লোভে নয়, বরং ডাইনোসরদেরকে নিজের চোখে দেখার আগ্রহে এই মিশনে যোগ দেয়। কিন্তু এত বড় একটা মিশনের জন্য 3 জন যথেষ্ট নয়, তাই জোড়া আরও 2 জন সঙ্গীর সাথে মার্টিনকে পরিচয় করিয়ে দেয়, যারা আগে জোড়ার সাথে কাজ করেছে। এদের মধ্যে একজনের নাম হলো ফাইটার ববি, আর অন্যজন হলো নেভিগেটর ডানকান। মার্টিন তাদেরকেও তার সঙ্গে এই দলে অন্তর্ভুক্ত করে নেয়, ফলে দলে এখন তাদের মোট 5 জন সদস্য। ডানকানের কাছে একটি নিজের তৈরি বোট আছে, তবে দ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই ডানকান তার আরও 2 সঙ্গীকে ডেকে নেয়। এদের মধ্যে একজনের নাম হলো নিনা। নিনা একজন ভয়ঙ্কর ফাইটার, আর অন্যজন ছিল একজন অভিজ্ঞ নাবিক। এভাবে মোট 7 জন মিলে তারা দ্বীপের দিকে যাত্রা শুরু করে। সমুদ্রে তখন আমরা আরও একটি বোটকে দেখতে পাই, যেখানে রুবেন তার 2 মেয়ে এবং বড় মেয়ের বয়ফ্রেন্ডকে নিয়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ঘুরতে বেরিয়েছে। হঠাৎ তাদের বোটের সঙ্গে কিছুর একটা ধাক্কা লাগে, আর পানির নিচ থেকে উঠে আসে এক ভয়ঙ্কর প্রাণী, যার নাম ছিল মোসাসোরাস। এটাই সেই সামুদ্রিক ডাইনোসর যার খোঁজে মার্টিনের দল দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। মোসাসোরাস তাদের বোটটি উল্টে দেয়। তারা কোনো রকমের সাঁতার কেটে বোটের উপরে আশ্রয় নেয় এবং রেডিওর মাধ্যমে সাহায্যের বার্তা পাঠায়। এই বার্তাটিকে ধরে ফেলে মার্টিনের দলের ডানকান। লোকেশনে দেখা যায় জায়গাটি তাদের নিজের দ্বীপ থেকে মাত্র 45 কিলোমিটার দূরে। ডানকান যখন এই খবরটি মার্টিনকে জানায় তখন মার্টিন বলে আগে তাদেরকে ডাইনোসরের রক্তের নমুনা সংগ্রহ করতে হবে, কারণ এরই মাধ্যমে পুরো বিশ্বকে বাঁচানো সম্ভব হবে। এরপর অন্য কাউকে সাহায্য করা যাবে। কিন্তু ডানকান জোর দিয়ে বলে তাদের এখনই সাহায্যের দরকার, সময় মতো না পৌঁছাতে পারলে তাদের জীবনটা চলে যাবে। তাই সে বোটটিকে সেদিকে ঘুরিয়ে নেয়। সেখানে পৌঁছে তারা দেখতে পায় রুবেন তার 2 মেয়ে এবং বড় মেয়ের বয়ফ্রেন্ডকে নিয়ে তারা সাহায্যের জন্য তাদের অপেক্ষায় আছে। তারা দ্রুত তাদের সবাইকে বোটে তুলে নেয়। তারা জানায় সমুদ্রের নিচ থেকে বিশাল একটা প্রাণী উঠে এসে তাদের বোটটিকে উল্টে দিয়েছে। এতে করে মার্টিন বুঝে যায় এটাই হলো মোসাসোরাস, যার খোঁজে তারা এখানে এসেছে। ঠিক তখনই তাদের বোটের আশেপাশে নড়াচড়া শুরু হয়, আর একসাথে বেশ কয়েকটি মোসাসোরাস তাদের বোটের খুব কাছে চলে আসে। দলের সবাই এই সুযোগটি কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়ে যায়। ডক্টর হেনরি আগে থেকেই একটা বিশেষ পরিকল্পনা করে রেখেছিল। ডাইনোসরের রক্ত সংগ্রহের জন্য সে বিশেষ ধরনের কন্টেইনার বানিয়েছে। এটা দেখতে অনেকটা বন্দুকের কাঠিসের মতো, তবে আসলে সেগুলো এক ধরনের সূচ যা ডাইনোসরের চামড়ায় ঢুকে রক্তকে টেনে নেয়। এরপর কন্টেইনারটি ভরে গেলে সেটা ছিটকে বাতাসে উঠে যাবে। এরপর সেখান থেকে একটি প্যারাশুট খুলে যাবে আর তারা সেটাকে ধরে ফেলবে। মোসাসোরাস বোটের কাছে আসতেই জোড়া দ্রুত বন্দুক দিয়ে কন্টেইনারটি ছুঁড়ে মারে। এরপর কন্টেইনারটি ডাইনোসরের বডিতে ঢুকে রক্ত সংগ্রহ করে। তারপর প্যারাশুটের সাহায্যে ভাসতে ভাসতে নিচে নেমে আসে, আর তাদের দলের সদস্যরা সেটিকে ধরে ফেলে। এভাবে তারা প্রথম ধাপটি পার করে ফেলে। একটি ডাইনোসরের রক্তের নমুনা তাদের হাতে চলে আসে। এতে করে তারা সবাই খুব বেশি খুশি হয়ে যায়। কিন্তু খুব শীঘ্রই নতুন এক বিপদ তাদের সামনে নেমে আসে। পানির নিচ থেকে উঠে আসে আরেকটি দানবাকৃতির ভয়ঙ্কর ডাইনোসর, যা সরাসরি তাদের বোটের উপরে হামলা করে। দলের সদস্য ববি তার দিকে গুলি চালাতে শুরু করে, আর এটাই তার জন্য বড় একটা ভুল সিদ্ধান্ত হয়ে যায়, কারণ সেই দানবাকৃতির ডাইনোসরটি সবার সামনেই তাকে মেরে ফেলে। এই বিশৃঙ্খলায় তেরেসা পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে জেলিবারও লাফিয়ে পড়ে। এটা দেখতে পেয়ে রুবেন এবং তার মেয়ে ইসাবলকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়।
তারা সবাই কোনো রকমে সাঁতার কেটে কাছের একটা দ্বীপে পৌঁছে যায়। এদিকে ডানকান বোট সামলাতে সামলাতে কোনোভাবে সেটা তীরে নিয়ে আসে। তবে তীরে পৌঁছানোর সাথে সাথে বোটটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তবুও সবাই নিরাপদে তীরে পৌঁছে যায়। কিন্তু ঠিক তখনই সেই ভয়ঙ্কর দানবটি আবারও তাদের উপর হামলা চালায় এবং সে নিনাকে মেরে ফেলে। এতক্ষণে দলের দুজন সদস্যকে তারা হারিয়ে ফেলেছে আর তাদের ফিরে যাওয়ার পথও বন্ধ, কারণ তাদের বোটটি ভেঙে গিয়েছে। জোরা সবাইকে জানায় তার কাছে আগে থেকেই একটা ব্যাকআপ পরিকল্পনা আছে। সে তার আরেকটি দলকে আগে থেকেই বলে রেখেছে পরের দিন সকালে তারা হেলিকপ্টার নিয়ে দ্বীপে আসবে আর কাউকে উঁচু জায়গায় দেখতে পেলে উদ্ধার করে নেবে। এর মানে বাকি দুই ডাইনোসরের রক্তের নমুনা সংগ্রহের পর তাদের সবাইকে উঁচু কোনো জায়গায় পৌঁছাতে হবে। ডানকান বলে হেলিকপ্টারের লোকেরা নিচে নামবে না, কারণ তারা জানে যে এই দ্বীপটা কতটা বিপজ্জনক। তারা শুধু অল্প সময়ের জন্য আশেপাশেই থাকবে, তাই যত দ্রুত সম্ভব তাদেরকে কাজ শেষ করে উঁচু জায়গায় পৌঁছাতে হবে যাতে করে সবাইকে বাঁচানো যায়। তবে সমস্যা হলো রুবেন, তার দুই মেয়ে এবং জেভিয়ার দ্বীপের একটি ভিন্ন জায়গায় আটকে পড়েছে। তাদেরকেও বাঁচাতে হবে, তবে তার আগে তাদেরকে সেই রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। এরপর তারা সবাই মিলে জঙ্গলের ভেতরে প্রবেশ করে এবং তারা সেখানে নানা রকমের অদ্ভুত প্রাণী এবং ভিন্ন ভিন্ন প্রজাতির ডাইনোসর দেখতে পায়। কিন্তু এবার তাদের লক্ষ্য হলো টাইরোসরাস, যার রক্তের নমুনা তাদের প্রয়োজন। খুব শিগগিরই তাদের চোখের সামনে গোটা টাইরোসরাসের দল চলে আসে। এই দৃশ্য দেখতে পেয়ে তারা খুবই উত্তেজিত হয়ে পড়ে আর আগের মতোই চুপচাপ ডাইনোসরদের কাছে গিয়ে সফলভাবে রক্তের নমুনা সংগ্রহ করে ফেলে। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আকাশে ওরা ডাইনোসর কোয়াল্টাসের রক্তের নমুনা সংগ্রহ করা। কিন্তু সেই ডাইনোসরটি অত্যন্ত বিপজ্জনক, সে নিজের আশেপাশে কাউকে সহ্য করতে পারে না। তাই ডক্টর হেনরি প্রস্তাব দেয় তারা যেন তার ডিম পর্যন্ত পৌঁছায়, কারণ ডিম থেকেও রক্তের নমুনা নেওয়া সম্ভব। তাতে করে তাদের কারো জীবনের ঝুঁকি থাকবে না। সবার কাছেই তার এই পরিকল্পনা ভালো লাগে। তারা সবাই মিলে একটি উঁচু পাহাড়ের চূড়ায় ওঠে। সেখানে সেই উড়ন্ত ডাইনোসরের বাসা রয়েছে আর সেখানে তারা তার ডিম খুঁজে পাবে। ডক্টর হেনরি খুব সাবধানে ডিমটিকে তুলে নেয় এবং তার কন্টেনারের সাহায্যে তা থেকে রক্ত সংগ্রহ করে। এখন তাদের কাছে 3টি ডাইনোসরের রক্তের নমুনা আছে। তাদের শুধুমাত্র বাকি এখন এখান থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু তারা বেরিয়ে যাওয়ার আগেই কোয়াল্টাস সেখানে ফিরে আসে আর নিজের বাসার কাছে তাদেরকে দেখতে পেয়ে ভীষণ রেগে যায়। ডাইনোসরটি তাদের উপর হামলা করে এবং সেই অভিজ্ঞ নাবিককে এক থাবায় চেপে মেরে ফেলে। এই সুযোগে জোরা, ডানকান এবং হেনরি সেখান থেকে পালাতে সফল হয়। সন্ধ্যা নাগাদ তারা দ্বীপের সেই পুরনো ল্যাবে পৌঁছে যায়, যেখানে তারা অন্য বোটের সেই পরিবারটিকেও খুঁজে পায়। সবার কাছে মনে হয় যে এই জায়গাটি হয়তোবা তাদের কাছে তুলনামূলকভাবে নিরাপদ হবে। এই এলাকাটা আগে যতটা বিপজ্জনক ছিল এখন ঠিক তার থেকে বেশি বিপজ্জনক। এখানে অনেক বেশি মিউটেড ডাইনোসর রয়েছে যারা তাদের উপর খুব বাজেভাবে আক্রমণ করে বসে। তবে ভাগ্যক্রমে সবাই এখান থেকে বেঁচে পালাতে সক্ষম হয়। এতক্ষণ দলের নেতা হিসেবে থাকা মার্টিন হঠাৎ করেই বদলে যায়। যে মুহূর্তে সে নিশ্চিত হয় যে এই 3 ডাইনোসরের রক্তের নমুনা এখন তার হাতে, সে তখন তার পকেট থেকে বন্দুক বের করে পুরো দলের দিকে তাক করে। সে সবাইকে হুমকি দিয়ে বলে যে এই মিশনের সাফল্য এখন শুধুমাত্র তার একার। কেউ তাকে বাধা দিলে সে তাকে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় সেই বিশাল মিউটেড টিরেক্স, যে বহু বছর আগে ল্যাব ধ্বংসের সময় এই দ্বীপের মধ্যেই লুকিয়েছিল। এখন আগের চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে সে সবার সামনে চলে আসে। সে সরাসরি মার্টিনের উপর হামলা করে তাকে গিলে ফেলে। এই হামলার সময় মার্টিনের হাত থেকে রক্তের নমুনার কন্টেনার পড়ে যায়, যা জোড়া দ্রুত তুলে নিরাপদে রেখে দেয়। ঠিক তখনই আকাশে তাদেরকে উদ্ধার করার জন্য সেই হেলিকপ্টারটি চলে আসে। কিন্তু টিরেক্স ছিল অত্যন্ত ভয়ঙ্কর। হেলিকপ্টারের শব্দ তাকে আকৃষ্ট করে আর সে সেটাকে চোয়ালে চেপে ধরে, যাতে করে সেই পাইলটের মৃত্যু ঘটে। তখনই তারা কাছেই একটি জাহাজকে দেখতে পায়, যা একটা সময় সেই ইঞ্জিন কোম্পানি ব্যবহার করত। দ্রুত সবাই সেই জাহাজটিতে উঠে পড়ে এবং সেটাকে স্টার্ট করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে টিরেক্স আবারও তাদের উপর হামলা চালায়। হঠাৎ করে ডানকানের মনে পড়ে যায় যে টিরেক্স আলোর দিকে আকৃষ্ট হয়, তাই সে একটি ফ্লোয়ার গান নিয়ে জাহাজ থেকে দূরে গিয়ে সেটাকে জ্বালিয়ে দেয়। এতে করে টিরেক্সের মনোযোগ অন্যদিকে সরে যায়। সে সেই আলোর পিছু নিতে শুরু করে, যা তখনও ডানকানের হাতে ছিল। নিজের জীবনের পরোয়া না করে ডানকান নিজের জীবন বাজি রেখে সঙ্গীদেরকে বাঁচাতে চায়।
জোরা তখনই তাকে সেখান থেকে ফিরে আসতে বলে, কিন্তু ডানকান জানায় এটা তাদের জন্য জরুরি, তা না হলে তারা সবাই মারা যাবে আর পৃথিবীর সকল মানুষ এই ভয়ঙ্কর হৃদরোগে আক্রান্ত হতে থাকবে। তাদের জাহাজটি ধীরে ধীরে দ্বীপ থেকে সরে যায় আর একটা সময় ফ্লোয়ার গানের আলো নিভে যায়। জোরার কাছে মনে হয় যে ডানকান এখন আর বেঁচে নেই। এরপর টিরেক জঙ্গলের দিকে ফিরে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আকাশে আরো একটি ফ্লোয়ার গান জ্বলে ওঠে, যা জানিয়ে দেয় যে ডানকান এখনো বেঁচে আছে। এতে করে জোরা খুশি হয়ে জাহাজটিকে ঘুরিয়ে সেদিকে নিয়ে যায় এবং তারা ডানকানকে অক্ষত অবস্থায় খুঁজে পায়। এভাবে করে ডানকানের জীবনও রক্ষা পায়। এখন তাদের কাছে 3টি ডাইনোসরের রক্তের নমুনা আছে আর তারা সেই ভয়ঙ্কর দ্বীপ থেকে নিরাপদে বেরিয়ে এসেছে। ফেরার পথে ডক্টর হেনরি তাদেরকে জানায় মার্টিন এই রক্তের নমুনাগুলো একটি নির্দিষ্ট কোম্পানির হাতে তুলে দিতে চেয়েছিল, যাতে তারা বিশ্বের সবচেয়ে দামি ওষুধ তৈরি করতে পারে। কিন্তু এমনটা করা ঠিক হবে না, কারণ তাহলে চিকিৎসা শুধুমাত্র ধনীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাই হেনরি এবং জোরা সিদ্ধান্ত নেয় তারা এই রক্তের নমুনাগুলো একাধিক কোম্পানিকে পৌঁছে দিবে, যাতে সব কোম্পানির কাছে এই ভয়ঙ্কর রোগের চিকিৎসার ওষুধ পাওয়া যাবে। যখন অনেক কোম্পানির কাছে এই ওষুধ থাকবে, তখন বাজারে এর দাম অনেক বেশি কম থাকবে আর প্রতিটি মানুষ এই হৃদরোগ থেকে মুক্তি পাবে। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।